যোগী আদিত্যনাথ এখন যদি উপরাষ্ট্রপতি যদি হন, কারণ সবটাই এখন যদির ওপর, সবটাই এখন প্রশ্নবোধকের ওপর, কিন্তু তার আগেই যেটা শোনা যাচ্ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি পরবর্তী সময়ে ভোটে আর না দাঁড়ান তাহলে প্রধানমন্ত্রীর পদ হয়তো আমরা যোগী আদিত্যনাথকে দেখতে পারি। এই জল্পনাও তো চলছে একেবারে প্যারালালি। দেখো, এই জল্পনাটা শুরু হয়েছিল কিছুদিন আগেই। আরএসএস প্রধান মোহন ভাগবত তিনি একটি মন্তব্য করেছিলেন যে 75 বছর হয়ে গেলে সরে যাওয়া, রিটায়ারমেন্ট নিয়ে নেওয়া। তারপর থেকেই কিন্তু এই জল্পনাও সোশ্যাল মিডিয়াতে শুরু হলো যে কি 75 বছর পরে প্রধানমন্ত্রী কি চেঞ্জ হবেন, বা উনি অন্য জায়গায় যাবেন, রাষ্ট্রপতি হয়ে যাবেন, এরকমও অনেকগুলো ব্যাপার কিন্তু আসছে। কিছুটাই পরিষ্কার নয়। যোগী আদিত্যনাথ খুবই পপুলার বিজেপির সিএম এখন, আরএসএসের ঘরের ছেলে। ওনাকে কি উপরাষ্ট্রপতি পদে বসিয়ে অন্য সিএম আনবে বিজেপি, এরকমও কথাগুলো আসছে, শোনা যাচ্ছে। কিন্তু এই সবই আমি বলবো স্পেকুলেশন, সম্ভাব্য, হয়তো হতেও পারে, কিন্তু আদৌ পরিষ্কার করে বলা খুব মুশকিল যে এরকম ব্যাপারগুলো ঘটবে। হ্যাঁ, কিছুদিন পরে হয়তো 1 মাসের মধ্যে অনেক এই গোটা স্পেকুলেশন যেসব চলছে তার মধ্যে থেকে অনেক স্পেকুলেশন কিন্তু সরে যাবে, অনেক স্পেকুলেশন কিন্তু হয়তো সত্যিও হতে পারে। আমরা প্রত্যেকে জানতে পারলাম না জগদীপ ধনকর নিজের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন, সেরকমই কোনো কি বিষয় মনে হলো? দেখো, হঠাৎ করে যখন রেজিগনেশনটা এলো তখনই এই প্রশ্নগুলো উঠতে শুরু করলো যে এরকম হঠাৎ করে হলোটা কেন। 2007-এ যার মেয়াদ পূরণ হচ্ছে তার আগে এমন, মানে এটা তো খুব অস্বাভাবিক একটা ঘটনা। 2027-এ, হ্যাঁ 2027-এ ওনার মেয়াদ পূরণ হচ্ছে, তার আগে 2025-এ এরকম করে হঠাৎ করে, আর আজকে বাদল অধিবেশনের প্রথম দিন উনি সেখানে ছিলেন, হঠাৎ করে ওনার রেজিগনেশন, এটা খুব অস্বাভাবিক ঘটনা ছিল। তার জন্যই এই প্রশ্নগুলো উঠতে শুরু করলো, তার জন্যই এই সব স্পেকুলেশন শুরু হলো যে নিশ্চয়ই কিছু এরকম একটা ঘটনা ঘটেছে, তার কারণেই এই ঘটনাটা হয়েছে। কিন্তু আদৌ সেটা কি ঠিক না সেটা কি পরিষ্কার? আপনি যেমনটা বলছিলেন যে এই এরপরে 3-4 দিন গেলে আমরা বুঝতে পারবো কি, কারণ একটা বড় সড়ো মানে পরিবর্তন হয়তো আরো বেশি দিনও লাগতে পারে। মানে আমি বলছি আগামী কিছুদিনের মধ্যে হয়তো এরকম ঘটনাক্রম ঘটতে পারে, যেটাই পরিষ্কার হবে যে এই ঘটনাটা কেন ঘটেছিল, কেন যে কেউই মুখ খুলছে না। জগদীপ ধনকরও কিছু বলছেন না, বিজেপির তরফ থেকেও কিছু বলা হচ্ছে না, অপোজিশনের তরফ থেকেও কংক্রিট কিছু মানে এরকম ঘটনা হয়েছে এটা আমরা জানি, তার জন্য এই ঘটনাটা হয়েছে, সেরকম কিন্তু কিছু হচ্ছে না, সবই স্পেকুলেশন। স্পেকুলেশন প্রচুর রয়েছে, কিন্তু কংক্রিট একটা গোটা ব্যাপারটা সেটা আদৌ আমাদের কাছে এখনো পরিষ্কার। সেটা তো ঠিক আছে, কিন্তু এই যে বিষয়টা, কোন একটা প্ল্যান যখন হয়, সেই প্ল্যান যে মানে বিজেপির যে একদম মাথায় এখন সভাপতির যে কে বসবেন সেটা নিয়ে যেমন প্রশ্ন রয়েছে, একাধিক প্রশ্ন রয়েছে, কিন্তু সেই প্ল্যান তো বাদল অধিবেশনের শুরুর আগে থেকেই নিশ্চয়ই রয়েছে। হঠাৎ করে শুরু হলো, যেদিন শুরু হলো সেদিন থেকেই পট পরিবর্তন হতে শুরু করলো, এবং রাত্রেবেলায় গিয়ে জগদীপ ধনকর ইস্তফা দিয়ে দিলেন। না, বিজেপির ন্যাশনাল প্রেসিডেন্ট তো অনেকদিন হয়ে গেছে, ডিউ হয়ে গেছে, সেটা তো আদৌ ওরা করতে পারছে না। মানে এটা যদি আগেই তারা ঠিক করতে পারতেন তো বিজেপির ন্যাশনাল প্রেসিডেন্ট আগেই ঘোষণা করতে পারতেন। এটা তো পরিষ্কার হয়ে যাচ্ছে যে বিজেপি জেপি নাড্ডার সাবস্টিটিউট এখনো অবধি সেরকমভাবে খুঁজে উঠতে পারেনি। তাই জন্য এখনো পর্যন্ত বিজেপির ন্যাশনাল প্রেসিডেন্ট, নতুন ন্যাশনাল প্রেসিডেন্ট কে হবে সেটা ঘোষণা হয়নি। তো এই একটা দ্বন্দ্ব তো সেখানে রয়েছেই। তাই জন্য এই প্রশ্নটা আসছে যে জগদীপ ধনকর যে সরে গেছেন তার পেছনে কি এই একটা লিঙ্ক রয়েছে, এই একটা কারণ কি হতে পারে। তো এরকম নানা ধরনের প্রশ্ন এই জন্যই আসছে যে এই অস্বাভাবিক ঘটনা, প্রশ্নগুলো অস্বাভাবিক ঘটনা ঘটলেই হয়। আর এই সোশ্যাল মিডিয়া এখন পুরো ফ্লাডেড হয়ে গেছে এই সব স্পেকুলেশন। আমি কৌশিকের কাছে চলে যাবো। কৌশিক, এইখান থেকে এই মুহূর্তে যেভাবে জগদীপ ধনকরের পাশে আমরা বিরোধীদেরকে দেখতে পাচ্ছি, সেখানে গিয়ে কোথাও কি দিল্লির মাসনাতে যারা বসে আছেন সেই দলের কোথাও গিয়ে কি একটা চাপ তৈরি হবার জায়গা তৈরি হচ্ছে? মনে হয় না সেই জায়গা তৈরি হচ্ছে, কারণ সংসদের 200 জন সাংসদ তারা ইতিমধ্যেই জগদীপ ধনকরের কাছে স্মারকলিপি জমা দিয়েছিল এই ইমপিচমেন্টের জন্য, অপসারণ মানে আইনজীবীর অপসারণ, যিনি এখন দিল্লি হাইকোর্ট থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে, তিনি এখন এলাহাবাদ হাইকোর্টে সম্ভবত রয়েছেন। এই বিষয়টি নিয়ে কিন্তু জল্পনা তুঙ্গে, মানে বারবার গতকাল 4টে থেকে রাত 9টা এই 5 ঘন্টায় দিল্লিতে উপরাষ্ট্রপতি বা রাজ্যসভার চেয়ারম্যানের ইস্তফা নিয়ে কিন্তু দেদার
জল্পনা হয়েছে প্রচুরভাবে, বিভিন্ন রকম অ্যাঙ্গেল এনে বিভিন্ন রকম চিন্তাভাবনা করে আইনজ্ঞ মহল, বিরোধীরা প্রত্যেকে জানতে চাইছে যে হঠাৎ কি হলো, যে জগদীপ ধনকর গত কয়েক মাস আগে তার অ্যাঞ্জিওপ্লাস্টি হলো, সে তো সুস্থ হয়ে গিয়েছিলেন, হঠাৎ করে কেন তিনি তো ইদানিং তো অসুস্থ হননি, কারণ 42 দিন আগে এই সেশন বাদল অধিবেশনের একটা নোটিশ দেওয়া হয়েছিল। তাহলে যদি অসুস্থই হবেন তাহলে তিনি 42 দিন আগে একটা প্রস্তুতি নিতেন, বা সপ্তাহখানেক আগে তিনি ওম বিড়লাকে জানাতেন, বা রাষ্ট্রপতিকে জানাতেন, বা সংসদ বিষয়ক মন্ত্রীকে জানাতেন, বা রাজ্যসভার যিনি উপসচিব রয়েছেন তাকে জানাতেন। যে উপসচিব বাঁচিয়েছিল এক সময়, বিরোধীরা যখন তার অপসারণ চেয়েছিল জগদীপ ধনকরের, সেই নোটিশটিকে খারিজ করে দিয়েছিল, সেই উপসচিবকে তিনি জানাতে পারতেন, তিনি কিন্তু জানাননি। তিনি প্রথমে আসলেন, বাদল অধিবেশনে একটা বক্তৃতা দিলেন, সেখানে সবাইকে ধন্যবাদ জানালেন, দেশের অগ্রগতি, আর্থিক বৃদ্ধি এসব নিয়েও তিনি আলোচনা করলেন। তারপরে কি হলো, তিনি রিসেসে বাইরে গেলেন, তার 4টের সময় আসলেন, সেখান থেকে শুরু হলো তার জল্পনা একটা তৈরি হলো যে তিনি ইস্তফা দিয়েছেন। সত্যি পরে দেখা গেল তিনি রিজাইন করেছেন, সেই কপিও বিভিন্ন সংবাদ মাধ্যমের কাছে চলে গেল, সংবাদ সংস্থার মাধ্যমে। এবং সেখান থেকে যে প্রশ্নটা উঠছে যে এই যে অপসারণ বা ইমপিচমেন্ট, যে জগদীপ ধনকর বারবার জানিয়েছেন যে মানুষের জনমানসে রয়েছে যে দেশের শীর্ষ আদালতই সর্বেসর্বা, তিনি মনে করেন যে শীর্ষ আদালত সর্বেসর্বা নয়, আইনসভা বা সংসদ সেটাই সর্বেসর্বা হওয়া উচিত। এই যে মন্তব্য, এটা কিন্তু দিল্লির বিজেপিকে বেশ কিছুটা বেকায়দায় ফেলেছিল। বা বিভিন্ন সময় সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট নিয়ে তিনি আলোচনা করতেন, দেশের আইন ব্যবস্থা নিয়ে বারবার প্রশ্ন তুলেছেন সরকারি বেসরকারি বিভিন্ন অনুষ্ঠানে। রাষ্ট্রপতি কোথাও সাইন করলে পরে সেই বিলে সুপ্রিম কোর্টের কি ভূমিকা হবে বা রাষ্ট্রপতির সই নিয়ে তিনি বারবার প্রশ্ন তুলেছেন, এবং সেটা নিয়ে কিন্তু আজকে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে একটা হিয়ারিং চলছে। সেই হিয়ারিংয়ের কয়েক ঘন্টা আগে, এটা খুব তাৎপর্যপূর্ণ, জগদীপ ধনকরের করা বেশ কিছু প্রশ্ন নিয়ে আজকে সুপ্রিম কোর্টে হিয়ারিং চলছে। সেই হিয়ারিংয়ের প্রায় 18 ঘন্টা আগে জগদীপ ধনকর ইস্তফা দিলেন। কেন? এই যে পরতে পরতে কি কেন, এর উত্তর কিন্তু এখনো অধরা। তার মূল কারণ হচ্ছে, দেখা যাক ন্যাশনাল প্রেসিডেন্ট কে হয় বা পরবর্তী উপরাষ্ট্রপতি কাকে করা হয়। এখানে যেমনটা অনুপমদা বলছিল, এই নামগুলোর পাশাপাশি আরেকটা নামও কিন্তু শোনা যাচ্ছে, সেটা হচ্ছে যোগী আদিত্যনাথ। তার নামও শোনা যাচ্ছে, কারণ উত্তরপ্রদেশ হচ্ছে ভারতবর্ষের রাজনীতি কোন পথে চালিত হবে সেটা উত্তরপ্রদেশ মুখী। মানে উত্তরপ্রদেশ যেহেতু বড় স্টেট, দলিত রাজনীতি থেকে শুরু করে সংখ্যালঘু রাজনীতি থেকে শুরু করে সংখ্যাগরিষ্ঠতা যাদের দিকে থাকবে তারাই দিল্লির মাসনাদ পরিচালনা করবে, কিন্তু নানা রকম সমীকরণ আছে। সেখান থেকে উঠে আসা যোগী আদিত্যনাথ, যিনি একদম RSS এর ঘরের ছেলে, তাকে উপরাষ্ট্রপতি পদে বসানো হবে কিনা সেগুলি নানা রকম চিন্তাভাবনা চলছে, আলোচনা চলছে। সবটাই সম্ভাব্য, কিছুটাই আমরা নিশ্চিত করে বলতে পারছি না। তবে এই ইমপিচমেন্ট কিন্তু একটা এফেক্ট পড়েছে বলে এটা আমার ব্যক্তিগত ধারণা। যেহেতু বারবার তিনি আইন ব্যবস্থার সম্পর্কে প্রশ্ন তুলতেন, সেই আইনেরই একজন মানুষ যিনি বিচারপতি, তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের একজন বিচারপতি, হাইকোর্টের প্রধান বিচারপতি, সরকার মনোনীত একজন আইনজ্ঞ, 3 জনে মিলে একটা কমিটি গঠন করবে,